যে প্র্যাকটিস সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্মসংস্থান থেকে নেওয়া প্র্যাকটিস সেটগুলোর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আগামী যেসব পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য। তো চলুন আমরা পঁয়তাল্লিশ দাগের অঙ্কটা কী আছে দেখে নিই। পঁয়তাল্লিশ দাগের যে অঙ্কটা আছে, শ্যামল 4,200 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, 4 মাস পরে অতনু 5,700 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 26,000 টাকা লাভ হলে শ্যামল আর অতনুর লাভ্যাংশের পার্থক্য কত? কিছুই না। আপনি কি করবেন, এই 42,000 টাকাটা শ্যামল কতদিন খাটাচ্ছে? 12 মাস। আর 4 মাস পরে 57,000 টাকা দিচ্ছে কে? অতনু। তো অতনু সেই টাকাটা কতদিন খাটছে? 4 মাস চলে যাবে, 12 মাস তো 4 মাস চলে গেলে 8 মাস খাটাচ্ছে। তাই আমরা এক সাইডে লিখবো শ্যামল আর এক সাইডে লিখবো অতনু। 1,000 টাকা, তো আমরা এটা 42,000 টাকা দেবো, এটাকে 12 দিয়ে গুণ করবো। ইস টু অতনু টাকা কত? 57,000 কিন্তু। তো 57,000 টাকা দেবো ইন্টু 12 মাস তো 4 মাস চলে গেলে 8 মাস হয়, সে 8 মাস দেবো। এখন এবার এটার সাথে এটা গুণ করবো। প্রথমে আমরা কী করবো, এদিকে 3টে শূন্য এদিকে 3টে শূন্য কেটে দিলাম। দেওয়ার পরে এবার আমরা এটাকে ছোটো করে নিলাম, গুণ করবো। তাহলে 12 দিনে 24, 4 হাতে 2, 4 4 48 আর 2 50, 504 হয়ে যায়। আর এই জায়গাটা যদি আমরা গুণ করি তাহলে 27টা 56, 6 হাতে 5, 25টা 40 আর 5 45, অর্থাৎ 456 হয়। এদিকে 456, এদিকে 504। এখন এটাকে যদি আমরা ছোটো করে ক্যালকুলেশন করি, তো আমরা যদি এটাকে 24 দিয়ে কাটি তাহলে এখানে দাঁড়াবে 21 আর এখানে দাঁড়াবে আপনার 19। তো এই দুটো কেটে দিলাম, তো এখানে অনুপাত দাঁড়াচ্ছে 21:19। এখন এই শ্যামল কত পাবে? শ্যামল, এখন এই শ্যামল হচ্ছে, এই যে মোট লাভ কত হয়েছে? 26,000 টাকা। এই 26,000 টাকার থেকে শ্যামল পাচ্ছে কত? তো ইন্টু 21 ওপরে যাবে, 21 আর 19 হচ্ছে হয়ে যায় 40। তো এই শূন্যটা আর এই শূন্যটা কাটতে পারি, আর এটাকে এটা যদি কাটি তাহলে 4 6 24 আর 2 দাও 26, 4 5 20, অর্থাৎ 650 হয়। 650-এর সঙ্গে যদি 21 আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 13,650। এটা কিন্তু শ্যামল পাচ্ছে। সেই হিসাবে শ্যামলের পরে অতুলু কত পাচ্ছে? অতুলু অতুলু পাচ্ছে কিন্তু 26,000 টাকার থেকে অতুলু পাবে 19/40 দিয়ে অতুলুরটা গুণ হয়ে যাবে। তাহলে এই শূন্য আর এটাকে এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 650। 650কে যদি 19 দিয়ে আমরা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে 12,350। এটা কিন্তু আমরা পেলাম শ্যামল লভ্যাংশতে পেলে 13,650 টাকা, অতনু 12,350 টাকা। এখন বলছে এদের লভ্যাংশের পার্থক্য কত, অর্থাৎ এইটার সাথে 13,650 থেকে 12,350টা বিয়োগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই 13,650 থেকে এই 12,350 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে? তো শূন্য করতে শূন্য, পাশাপাশি বলে শূন্য, 3 আর কত হলে 6, 3 হলে 6, আর 12 আর কত হলে 13, 1 হলে 13, অর্থাৎ 1300 টাকা। এই 1300 টাকা কিন্তু লভ্যাংশের পার্থক্য, অর্থাৎ সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো অঙ্কের মধ্যে কিছু নেই, জাস্ট একটু বোঝাতে গিয়ে দেরি হয়ে যাচ্ছে। 46 জায়গার প্রশ্নে চলে যাবো। 46 জায়গার প্রশ্ন কী আছে দেখবো। তো 46-এর প্রশ্ন কী আছে, আমরা তার আগে এখানে এটা একটু মুছে নিয়ে দেখি 46-এর অঙ্ক কী আছে। তো আমরা এখান থেকে 46-এর অঙ্ক দেখব। 6টি সংখ্যার গড় হচ্ছে 30 এবং অন্য 30টি সংখ্যার গড় 6, সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে 6টি সংখ্যার গড় 30, তাহলে সংখ্যা আমরা লিখলাম, সংখ্যা সংখ্যা কত আছে? 6। গড় কত? গড় আছে 30। তাহলে মোট কত? মোট অর্থাৎ সমষ্টি কত? তাই 6কে 30 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে কত? 180। আর এখানে বলে যে সংখ্যা কত? 30, তাহলে এখানে আমরা 30 দেবো। গুণ গড় কত? গড় 6, তাহলে গড়ের জায়গায় আমরা 6 দিলাম, তাহলে 30কে 6 দিয়ে গুণ করলে হয়ে যায় 180। তো এবারে মোট আমরা কত পেলাম? মোট সংখ্যা পাচ্ছি 30 আর 6 36টা মোট সংখ্যা পাচ্ছি। আর এখানে যোগ করলে কত পাচ্ছি? 180 আর 180 360 পাচ্ছি। তাহলে এদের বলেছে যে এখানে বলছে সংখ্যাগুলির সমষ্টির গড় কত। তো সংখ্যাগুলির সমষ্টিগত গড় এই 360কে এই 36 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হয়ে যাবে 10। এই 10 কিন্তু এর সঠিক উত্তর, বিদ্যাঘাপের সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 47 জায়গার অঙ্কে চলে যাব। এবার আমরা 47 জায়গায় এই প্রশ্নটা দেখবো। 47 জায়গায় যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন হচ্ছে, মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত 5:1। 7 বছর পরে ওই অনুপাত হবে 3:1। কন্যার বর্তমান বয়স কত? তো আমি এক সাইড লিখবো মাতা আর এক সাইডে লিখবো কন্যা। এখান থেকে দেখুন খুব সহজে বার করবো। 5:1 বলেছে এদের অনুপাত, তাহলে 5 আর এদিকে লিখবো 1। এবারে দেখুন এখানে বলছে কন্যার বর্তমান বয়স কত। কন্যার বর্তমান বয়স 8 ধরুন, তাহলে এর সঙ্গে এটা গুণ করতে হবে, 5 40 হয়ে যাবে। আর এটা হয়ে যাবে কিন্তু 8 গুণ করবেন, তাহলে কন্যার যেহেতু বর্তমান বয়স 8 ধরেছি তাহলে 8 একে 8। তাহলে যদি আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু 5:1 আসবে। সেই ক্ষেত্রে এখানে আমার দেখতে হবে 7 বছর পরে অনুপাত 3:1 হবে কিনা। তাহলে 40-এর সঙ্গে 7 যোগ করুন, তাহলে হয়ে যাবে 47। কোনো মতেই 47 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ 3 দ্বারা বিভাজ্য যেটা হবে সেটাই কিন্তু এর উত্তর হবে। সেই ক্ষেত্রে আপনি 5 দিয়ে দেখবেন, 6 দিয়ে দেখবেন, পারবেন না, আপনি এই 7 দিয়ে দেখুন। আমরা যদি এই 8-এর জায়গায় 7 ধরি তাহলে 5 7 35 হয়।
35 সাথে 7 যোগ করুন, তাহলে 35 আর 7 42 হবে। সেমভাবে এই কন্যার বয়সে আমরা 7 ধরেছি, তাই 7 1 7, 7-এর সঙ্গে 7 যোগ করবো, তাহলে হয়ে যায় কত 14। তো দেখুন এই 14 আর এই 42 আমরা যদি মাঝখানে অনুপাত দিই, তাহলে 3 14 42, 14 1 14, খুব সহজে 3:1 আমরা বার করলাম। তার মানে আমার উত্তর হয়ে যাবে কিন্তু কন্যার বর্তমান বয়স 7। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব সহজে কিন্তু এই অঙ্ক সমাধান করা যায়। আমরা 48 জায়গার পরে চলে যাবো। 48 জায়গার অঙ্ক আছে পরপর 3টি ছাড়, 20%, 25%, 10%, এর সমতুল্য ছাড় কত? কিছুই না, আপনি এরম করবেন 20 যোগ 25 বিয়োগ 20 গুণ 25 বাই 100। প্রথমে এই দুটো গুণ করবেন, এই দুটো যোগ করবেন, এখানে বিয়োগ, তারপরে দুটো গুণ করবেন। করার পরে আমরা এটা ক্যালকুলেশন করবো, 4 25 সহ হয়ে যাবে, 4 5 20 হয়ে যাবে। আর এখানে 20 আর 25 হচ্ছে কত? 20 আর 25 হচ্ছে 45। 45 থেকে আপনি 5 বাদ দিলে থাকবে কত? 40। তো 40%। এবার আমরা কী করবো? এই 40 এখানে দেবো, তারপর প্লাস এই 10% আছে, 10%টা দেবো, 10%। এবার বিয়োগ 40 গুণ 10 বাই 40 গুণ 10, 40 গুণ 10 বাই 100। এবার এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটবো। দেখুন এখানে 4 একে 4 হবে, আর 40 আর 10 50 হবে। 50 থেকে 4 যদি আপনি বিয়োগ করেন, তাহলে হয়ে যাবে 46। তাহলে এখানে 46%। এর সঠিক উত্তর হবে কিন্তু 46%। সিদ্ধা হবে সঠিক উত্তর। খুব সুন্দরভাবে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। 46% হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 49 দাগের প্রশ্নে। অঙ্কগুলো খুব সহজে নিমেষেই কিন্তু সমাধান করা যায় এইভাবে। আমরা 49 দাগের অঙ্ক দেখবো। একটি গ্লাসে 3:5 অনুপাতে আর অন্য গ্লাসে 6:1 অনুপাতে দুধ আর জলের মেশানো আছে। দুটি গ্লাস থেকে কি অনুপাতে মিশ্রণ নিয়ে নতুন একটি গ্লাসে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:1 হবে। আপনার এখানে একটা কাজ করতে হবে। আপনার যেভাবে এই অঙ্কগুলো থাকুক, আপনাকে শুধু একটা জিনিস বার করতে হবে, আপনাকে একটা এলিগেশন মেথড আনতে হবে। সেটা এইভাবে আপনি এলিগেশন মেথডটা নিয়ে আসবেন। সেটা হচ্ছে এই যে বলছে 1:1। তো আমরা যদি এখানে ধরি, এখানে যদি 3:5 অনুপাতে কী আছে, একটি গ্লাস 3:5 অনুপাতে আছে কিন্তু দুধ এবং জল। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে দুধ পাচ্ছি কতটা? দুধ আর জল, এই জায়গাটা লিখে রাখছি জল। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দুধ পাচ্ছি 3 কে এই 3 আর 5 8, তার মানে দুধ সমান সমান 3/8, আর জল সমান সমান পাচ্ছি হচ্ছে 5/8। আর দ্বিতীয় ক্ষেত্রে 6:1, তাহলে দ্বিতীয় পাচ্ছি কত? দ্বিতীয় দুধ পাচ্ছি আমরা 6/7, আর এটা পাচ্ছি জল পাচ্ছি 1/7। এটা দুধ আর এটা জল, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু পাচ্ছি। এবার আমরা কি করব? আমরা যেটা নেব, হয় দুধ নিয়ে ক্যালকুলেশন করবো, নইলে জল নিয়ে ক্যালকুলেশন করবো, যে কোনো একটা নিয়ে ক্যালকুলেশন করবো। সেই ক্ষেত্রে আমরা দুধ নিয়ে ক্যালকুলেশন করছি। এই যে 3 এর 8টা আমরা এই জায়গাটায় লিখলাম 3 এর 8, আর এ সাইডে লিখলাম 6 এর 7 নিয়ে আমরা এলিগেশন মেথড আনবো 6 এর 7। এবারে আমরা এই যে 1:1 আছে, অর্থাৎ 1/2, তো এখানে আমরা 1/2 মিডিলে এনে নেবো। এবার এটার থেকে এটা বিয়োগ করবো, এটার থেকে এটা বিয়োগ করবো, করে এই পাশে রাখবো, এটা এই পাশে রাখবো। তাহলে 6 এর 7 থেকে যদি আমরা 6/7 বিয়োগ 1/2 করি, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 14 লসাগু। 14 পেলে 7 দিনও 14, 6 দিনও 12 পাচ্ছি, বিয়োগ 7 দিনও 14, 7 একে 7 পাচ্ছি, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 5/14, 5/14 পাচ্ছি। সেমভাবে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1/2 বিয়োগ 3/8, তাহলে এখানে আমরা লিখতে পাচ্ছি কত? 8 লসাগু, 4 দিনও 8, 4 বিয়োগ 3 সমান সমান 1 এর 8। তো আমরা এখানে এলিগেশন মেথডে পেলাম কত? 5/14 ইস টু 1/8। তো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে 5 8 40, এটার সাথে এটা গুণ করতে হয়, 40 ইস টু 14 1 14। এটা আমরা পাচ্ছি কত? 2 দিয়ে যদি ক্যালকুলেশন করি, 20 দিনে 40, 7 দিনে 14, অর্থাৎ 20:7, 20:7, অর্থাৎ দ্বিত হবে সঠিক উত্তর। খুব সহজে কিন্তু এটা সহজে আপনি সমাধান করতে পারবেন। এলিগেশন মেথড আপনি এটার থেকেও আনতে পারেন, শুধু দুধ থেকে আনলাম, আমরা জল থেকেও আনতে পারি। জল থেকে আমরা এখানে একটা জল দেবো, এখানে দুধ দেবো, এটার থেকেও আমরা এলিগেশন মেথডে খুব সহজে আনতে পারি। তাহলে এখানে হয়ে যাবে দ্বিত হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পঞ্চায়েত দাগের প্রশ্নে চলে যাবো। পঞ্চায়েত দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা করবো, তবে তার আগে এই জায়গাটা যেটা আছে সেগুলো আমরা মুছে দেবো। এখন মুছে দেওয়ার পরে আমরা এখানে পঞ্চায়েত দাগের অঙ্ক দেখবো। এক ব্যক্তি এক্স থেকে ওয়াই বিন্দুতে যায় ঘন্টায় 5 কিলোমিটার বেগে, আর ওয়াই থেকে এক্স বিন্দুতে ফিরে আসে ঘন্টায় 3 কিলোমিটার বেগে। ব্যক্তির গড় গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? এটা আমরা কীভাবে সহজে সমাধান করবো? দেখুন খুব সহজেই এটা সমাধান করবো। কীভাবে সহজে সমাধান করবো? দেখুন, আপনার একটা সূত্র ঠিক করে রাখবেন, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এই সূত্রে আপনি এই ঘন্টায় গড় গতিবেগ কত, ব্যক্তির গড় গতিবেগ ঘন্টায় কত, এটা বার করতে গেলে এই সূত্র 2xy বাই এক্স প্লাস ওয়াই। এটা সমান সমান আমরা কী দেবো? 2, এক্সের মান কত দেবো? 5, আর ওয়াই মান দেবো 3। তাহলে আমরা এখান থেকে খুব সহজে এটা বার করতে পারবো। আর 5 আর 3 যদি যোগ করতে, তাহলে 8, তাহলে এখানে 4 দিনও 8 হয়ে যায়। তাহলে এখানে কত হবে? 3 5 15/4, 15/4, অর্থাৎ 15/4 এর সঠিক উত্তর। দেখুন এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ব্যক্তির গড় গতিবেগ ঘন্টায় 15/4 কিলোমিটার। আমরা চলে যাবো 51 দাগের প্রশ্নে। 51 দাগের প্রশ্ন কী আছে দেখবো। খুব সুন্দর সুন্দর তো এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে, এসব অঙ্ক সহজে সমাধান করা যায়। আমরা 51 দাগের অঙ্ক দেখবো। 70 লিটার দুধ। তো এখন থেকে যে অঙ্কটা আছে সেটা দেখবো। 70 লিটার দুধ
আর জলের মিশ্রণে জলের শতকরা হার 20%, মিশ্রণটিতে আরও কত লিটার জল মিশালে জলের শতকরা হার 30% হবে। এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? খুব সহজে এটা আপনি সমাধান করতে পারবেন, শুধু একটা আপনার একটা প্রসেস জানা দরকার। সেই প্রসেসে যদি আপনি করেন তাহলে এটা খুব সহজে বেরিয়ে যাবে। এখানে আমার বলেছে কত 70 লিটার দুধ আর জলের মিশ্রণে জলের শতকরা হার কত 20%, মিশ্রিত আর কত লিটার জল মেশালে জলের শতকরা 30% হবে। এই যে 30 আছে না আর এই যে 20 আছে, এই দুটো বিয়োগ করবেন, বিয়োগ করলে আপনি পাবেন 10। তার সাথে আপনি গুণ করবেন কত, এই 70 লিটার দুধ আছে, এই 70টা আপনি গুণ করবেন। এবার নিচে কি কত দেবেন, নিচে দেবেন বলেছে, যেহেতু বলেছে যে শতকরা হার মানে কত লিটার জল মেশালে শতকরা হার এত হবে, তাই নিচে দেবেন আপনি 100। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করলে আপনার উত্তর বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এই দুটো শূন্য আমরা কাটতে পারি, তার 7 1 7 হয়। তো এর সঠিক উত্তর কিন্তু 7 লিটার, অর্থাৎ বিদ্যাঘাবের সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন 52 দাগের প্রশ্ন। অঙ্কগুলো কিন্তু খুব সহজে এরকমভাবে সহজে সমাধান করা যায়। 52 দাগের একটা প্রশ্ন আছে, দেখুন, একটি বাসের চাকা 88 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে যদি 1000 বার আবর্তন করে, তবে তার ওই তবে বাসের চাকাটির ব্যাস কত মিটার? তো বাসের চাকার ব্যাস কত মিটার বলেছে কিন্তু। তো আমরা যে কোনো বৃত্তের কিন্তু ব্যাসটা ধরি না, ব্যাসার্ধটা ধরি। ব্যাসার্ধ সমান সমান আমরা আর ধরি, আর ব্যাস সমান সমান 2r ধরি। এখানে যেহেতু ব্যাস চাইছে, তাহলে আমরা 2rটা বার করব। তার আগে আমরা কি করব, আমরা আগে ধরবো ব্যাসার্ধ, মানে চাকার ব্যাসার্ধ কত, r একক। সেই ক্ষেত্রে কিন্তু ব্যাস হয়ে যাবে 2r একক। এখানে যেহেতু আপনার মিটারে আসে, তাই 2r মিটার হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে কিন্তু আমরা এককটা তখন আর লিখবো না, মিটার লিখবো। এখন আমরা এটাকে কীভাবে সমাধান করতে পারি, এখানে যেহেতু বলতে 1000 বার আবর্তন করে, অর্থাৎ 88 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 1000 বার আবর্তন করে, তাহলে আপনি এটাকে কীভাবে সহজে সমাধান করবেন? তো আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, বৃত্তের পরিধি এর সূত্র হয়ে যায় 2πr। এখন এই 2πr যদি আমরা একবার যদি চাকা ঘুরে, তাহলে কিন্তু 2πr হয়। তাহলে 1000 বার আবর্তন করছে, তাহলে 2πr ইন্টু 1000। একবার আবর্তন করলে 2πr যায়, তাহলে 1000 বার আবর্তন করলে 1000 গুণ হয়ে যাবে। তো এইটা সমান সমান কত, 88 কিলোমিটার। তাহলে এখানে আমরা 88। এবার খুব সহজে আমরা এখান থেকে আর এর মানটা বার করবো। 88 ওপরে দেবো, ইন্টু এখানে আমরা এই 2 আর 1000টা নিচে দিয়ে দিই, কারণ এখান থেকে চলে আসে, নিচে চলে আসে 2 ইন্টু 1000। আর এখানে কী হবে, এটার মান হচ্ছে 22/7, পায়ের মান 22/7। তাহলে 7টা আপনার উপরে চলে যাবে, 22টা কিন্তু আপনার নিচে থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ পর্যন্ত। 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাই আমরা এখানে এটাকে কিলোমিটারটাকে আমরা 1000 দিক গুণ করে আমরা মিটারে প্রকাশ করে নিচ্ছি। এটা কেটে গেল, আর এখানে 44 দিনও 88 হলো 44। আর এই 44 আর এই 22 আর 44 কাটলে হয়ে যায় 2। 2 আর 7 যদি গুণ করেন, তাহলে 8 সমান সমান 14 হয়ে যায়। তাহলে 8টা আমরা কী ধরেছিলাম, 8টা কিন্তু ব্যাসার্ধ ধরেছিলাম, অর্থাৎ 14 মিটার কিন্তু ওই চাকার ব্যাসার্ধ। তাহলে ব্যাস কত, এখানে বলছে ব্যাস কত, তাহলে 2r, তার মানে 14কে 2 দিয়ে গুণ করবেন, 14 দিনও 28 মিটার কিন্তু এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 52 দাগের সঠিক উত্তর হয়ে যাবে 28 মিটার। আমরা চলে যাবো 53 দাগের প্রশ্নে। এবার আমরা 53 এই প্রশ্নটা দেখবো। একটি হোস্টেলে আগে 50 জন আবাসিক ছিল, 10 জন নতুন আবাসিক এসে মাসিক মোট খরচ 600 টাকা বেড়ে যায়, কিন্তু মাথাপিছু খরচ 30 টাকা কমে যায়। আগে মাসিক মোট খরচ কত টাকা ছিল? তো আপনি মনে করুন 50 জনের মোট খরচ ছিল কিন্তু 12,000 টাকা। তাহলে এক একজনের মোট খরচ কত ছিল? তা 12,000কে আপনি কী করবেন, 50 দিয়ে ভাগ করবেন, করলে কত হচ্ছে, এই শূন্য কাটি, আর এখানে হয়ে যায় 240। তাহলে আমরা খুব সহজে এখানে পেলাম 240 টাকা। 50 জনের ছিল কিন্তু 240 টাকা। আগে যে খরচটা হতো তা প্রত্যেকের কিন্তু 240 টাকা করে খরচ ছিল। এখন বলছে কি, এখন বলছে 10 জন নতুন আবাসিক এসে মোট মাসিক খরচ 600 টাকা বেড়ে যায়। তার মানে আগে যদি 12,000 টাকা থাকে, তাহলে এখন হচ্ছে কত, এখন কিন্তু খরচ হচ্ছে, মোট খরচ হচ্ছে 12,600। এ পর্যন্ত আপনি বুঝতে পারলেন। এখন লোক সংখ্যা কত, এখন লোক সংখ্যা আছে কিন্তু 60 জন। তো দেখব, আগে ছিল 240 টাকা, এখন এদের কত করে দাঁড়াচ্ছে। তাহলে এই শূন্য কাটলো। এবার আমরা এটাকে কী করবো, 6 দিনও 12, আর এখানে থাকে 60, মানে 6 1 6, 6 10 60, অর্থাৎ 210 টাকা। দেখুন এখন কিন্তু গড়ে হচ্ছে 210 টাকা করে। এখন প্রত্যেকের খরচ হচ্ছে 210 টাকা, তখন প্রত্যেকের খরচ ছিল 240 টাকা। এইবার এই দুটোর বিয়োগফল এই 30 আসছে কিনা আমরা দেখব, কারণ বলছে মাথা পিছু খরচ গড়ে 30 টাকা কমে গেছে। আগে 240 টাকা ছিল, এখন 210 টাকা। তাহলে আমরা কিন্তু খুব সহজে বিয়োগ করে পেলাম 30 টাকা। দেখুন 30 টাকা কিন্তু খরচ কমে যাচ্ছে, অর্থাৎ বিদ্যাকে আমরা উত্তর এটা আমরা বলতে পারি। কত সহজে সব অঙ্ক সহজে সমাধান হয়, কোনো এক্স ওয়াই জেড কিছু ধরার দরকার থাকে না। আমরা 54 দাগের অঙ্কে চলে যাবো। যদি আপনি আরএফএসি স্কুলের সাথে যুক্ত হয়ে যান, তাহলে এরকম অঙ্ক আপনি সহজেই সমাধান করতে পারবেন। সবসময় মনে রাখবেন, উত্তরের মধ্যে কিন্তু সমাধানটা লুকিয়ে থাকে। তাই আপনাকে ঠিক করতে হবে যে কীভাবে আপনি এটা সমাধান করবেন। যত প্রসেস ধরবেন না কেন, ততই আপনার কিন্তু সময় যাবে। তাই শর্ট টিক্সের মাধ্যমে কীভাবে আপনি সহজে সমাধান করবেন, সেটাই কিন্তু আসল কথা। আমরা 54 অঙ্কে চলে যাবো। একটি ব্যাগে 5 টাকা 10 টাকার মোট 80টি নোট ছিল।
ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকা নোটের সংখ্যা কত? দেখুন অঙ্কটা কিন্তু খুব সহজেই সমাধান করবো, খুব সহজে, কোনো XYZ কিছুই ধরবো না। দেখুন কীভাবে আপনি সহজে সমাধান করতে পারেন। 10 টাকা নোটের সংখ্যা কত বলেছে, তাহলে আমরা ব্যাগে কত ছিল 5 টাকা এবং 10 টাকা মিলে মোট কত ছিল 80টি নোট ছিল। তা আমি মনে করছি এখানে বলছে 10 টাকা নোটের সংখ্যা কত, তা আমি মনে করি 10 টাকা নোটের সংখ্যা ছিল 40টা। তাহলে যদি 40টা 10 টাকা নোটের সংখ্যা হয় তাহলে 40 গুণ 10 সমান সমান 400 টাকা। ভালো করে বুঝবেন। তাহলে নোট এখানে কিন্তু নোটের সংখ্যা, এটা কিন্তু সংখ্যা, 40টা নোট ছিল। 10 টাকার নোট বলেছে না, এখানে 10 টাকা নোটের সংখ্যা কত, তো 10 টাকা নোটের সংখ্যা 40টি ছিল। যদি 10 টাকা নোটের সংখ্যা 40টি থাকে তাহলে এখানে 5 টাকা এবং 10 টাকা নোট মিলিয়ে মোট 80টা ছিল। তাহলে আর এখানে 40টা যে 10 টাকা নোট, তাহলে 48টা ঠিক 5 টাকা নোট ছিল। তা ঠিক আছে, আমরা 40 গুণ 5 দিই। তার মানে 40টা নোট ছিল 5 টাকার, তাহলে এখানে আমরা কত কত পেতে পারি, 40 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 200 পেতে পারি। তাহলে এখানে 200 টাকা, তা মোট টাকা কত হচ্ছে 400 আর 200 600 টাকা। দেখুন এখানে কিন্তু বলেছে ওই ব্যাগে মোট 600 টাকাই ছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব সহজে কিন্তু এসব অঙ্ক সহজে সমাধান হয়, সিদ্ধাভাবে সঠিক উত্তর। আমরা কোনো ক্যালকুলেশন করবো না, মুখে মুখে এগুলো সমাধান করবো, জাস্ট আপনাদের বোঝাচ্ছি তাই, নইলে আমার কিন্তু এটা মুখে মুখে হয়ে যায়। আপনাদের এরকমভাবে যদি আপনি সহজে অঙ্ক করতে চান তাহলে আর এডুকেশন স্কুলের হাত আপনাকে ধরতে হবে। 55 দাগের অঙ্ক দেখব। 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদায়ী স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ হলো। তাহলে এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? 10 থেকে 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা, কিন্তু 10 থেকে 50-এর মধ্যবর্তী একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে 11, যার আমরা অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয় না। এই দুটোর অঙ্কর স্থান পরিবর্তন করবো, তার কিন্তু মানের পরিবর্তন হয় না। তাহলে এর যদি আমরা বর্গ করি তাহলে 11-র হোল স্কোয়ার করতে পারি। তাহলে 11-র হোল স্কোয়ার মানে 11 121 হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 121, ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কী আছে দেখব। পরের প্রশ্ন 56-এর প্রশ্ন আছে, দেখুন। এক্স 40,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করার 6 মাস পর ওয়াই 80,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে 10,000 টাকা লাভ হলে ওয়াই কত টাকা লভ্যাংশ হিসেবে পাবে? তো কিছু না, এখানে 40,000 টাকা যদি এক্স যদি নিয়ে শুরু করে তাহলে এক বছর পরে হবে 4 × 12 = 48,000। এর সঙ্গে আপনি 40,000-এর সঙ্গে আপনি 12টা গুণ করে দেবেন। তাহলে আমরা সেই প্রথম যে অঙ্কটা করেছিলাম সেই অঙ্কের মতো 40,000 গুণ 12 ইস টু ওয়াইটা কত আছে 6 মাস পরে, তাহলে 80-কে 6, 80,000 ইন্টু 6। তো আমরা এখানে এই যে 4টি শূন্য, এরও 4টি শূন্য কাটতে পারি। কাটলে হয় 4 × 12 = 48 ইস টু 6 × 8 = 48। তাহলে এটা হয় মানে 1 হয়ে যায়। তো সেই ক্ষেত্রে 1:1 অর্থাৎ হাফ হয়ে যাবে, 10,000-এ 5,000 করে হয়ে যাবে। সিদ্ধাক হবে সঠিক উত্তর। 56 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা 57 দাগের অঙ্কে চলে যাব। 57 দাগের যে অঙ্কটা আছে তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলে নিলাম। এখন বলছে কোনো আসলের 5% সরল সুদের হারে 5 বছরে মোট সুদ 12,500 টাকা হলে আসল টাকার পরিমাণ নির্ণয় করুন। কিছুই না, আসল টাকার পরিমাণ আপনার নির্ণয় করতে গেলে, যেহেতু আপনার এখানে বলে সুদ দেওয়া আছে, তাই সুদ সমান আর কি জানি PTR/100, তাই আমরা পিটাকে এই সাইডে রাখবো, রেখে পির মানটা আমরা বার করবো, আসলের মানটা বার করবো। তো PTR/100 সমান কিন্তু সুদ কত আছে 12,050 টাকা, 1250 টাকা। তো 1250 আমরা এখানে দেবো, বাই টিআরটা কিন্তু আমরা নিচে দেবো PTR/100। তাহলে আমরা PTR/100টা আমরা এখানে উপরে দিয়ে দেবো, আর আমরা টিআরটা নিচে দেবো। টি কত, টি হচ্ছে 5 ইন্টু আর কত 5। এবার আমরা এখান থেকে খুব সহজে 5 20 100 করতে পারি, 20-কে 5 দিয়ে কাটলে 4 করতে পারি। তো 4 আর 1250 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 5,000। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। 57 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 58 দাগের প্রশ্নে। 58-এর প্রশ্ন কী আছে? 58-এর প্রশ্ন আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে যায় ঘন্টায় 16 কিলোমিটার ও প্রতিকূলে যায় 10 কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় কত কিলোমিটার? তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এখানে নৌকা স্রোতের অনুকূলে যায় 16 কিলোমিটার/ঘন্টা, প্রতিকূলে যায় 10 কিলোমিটার। স্রোতের বেগ কত? স্রোতের বেগ হচ্ছে অনুকূল যোগ প্রতিকূল, অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2। তাহলে সেই ক্ষেত্রে 16 থেকে 10 বিয়োগ করবেন, থাকবে কত 6, 6-এর সঙ্গে 2 ভাগ করে দেবেন, তাহলে হয়ে যাবে 3। তাই এখানে বিদ্যা হবে সঠিক উত্তর। খুব সহজে মুখে মুখে হয়ে যায়, মানে অনুকূল বিয়োগ প্রতিকূল বাই 2, এটা কিন্তু স্রোতের বেগের সূত্র, সেই ক্ষেত্রে 3 হয়। এবার 59 দাগের প্রশ্নে চলে যাবো। 59 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কী আছে দেখুন। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত? 7, 5, 3, 2। এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত সেটা আপনাকে বার করতে হবে। তো 59 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। এখন 60 দাগের যে অঙ্কটা আছে এটা একটা আছে আপনার ওই ত্রিকোণমিতি অঙ্ক। তো ত্রিকোণমিতির এই অঙ্কগুলো কিন্তু মানে রেলের পরীক্ষায় কিন্তু এগুলো পড়ে।
তাই এই অঙ্কগুলো আপনাকে জানতে গেলে এর গোড়ার কথা আগে জানতে হবে, তারপরে কিন্তু আপনি এইসব অঙ্ক সহজে সমাধান করতে পারবেন। তো আমরা এখান থেকে খুব সহজেই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলাতে পারি। সেখানে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই কিন্তু সূত্র হয়। সেই ক্ষেত্রে আমরা খুব সহজে এখানে লিখতে পারি কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, এটা কিন্তু আমরা লিখতে পারি। আর লিখতে পারি ইন্টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন এখান থেকে আমরা খুব সহজে কী করতে পারি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 করতে পারি। আর এখানে আমরা লিখতে পারি এই যে ইন্টু আছে ইন্টু কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তার মানে এখান থেকে আমরা কী লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাই আমরা এখানে লিখে দেবো কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সেই ক্ষেত্রে এই 1টা সূত্রের ওয়ান হলো, আর এই মাইনাস আর সেই মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস হয়ে কী হয়, কস স্কোয়ার থিটা হয়, কস স্কোয়ার এ হয়ে যাবে এখানে। তাহলে এই যে সাইন স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা প্লাস দিলাম কেন, কারণ এই যে মাইনাস এই মাইনাস দিয়েছে, আর এই সূত্রের মাইনাস এখানে যে মাইনাস থাকবে সেই মাইনাসে গুণ করে একবার প্লাস করে দিলাম। এখন এই কস স্কোয়ার থিটা আর এই কস স্কোয়ার থিটা, অর্থাৎ কস স্কোয়ারে 2 কস স্কোয়ারে হয়, 2 কস স্কোয়ার এ মাইনাস 1 হয়। সেই ক্ষেত্রে এই 1-এর সাথে গুণ করলে কী হয়, 2 কস স্কোয়ার এ মাইনাস 1 হয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক। এইভাবে কিন্তু এই অঙ্ক সহজে সমাধান করা যায়। এই অঙ্কগুলো আপনাদের জানা বোঝার দরকার আছে। আপনারা যারা কম জানেন অবশ্যই আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করুন, আপনাদের সবসময় সাহায্য করতে কিন্তু তৎপর আছে আর এডুকেশন স্কুল। আমরা 100 থেকে প্রশ্নে চলে যাবো। 80 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যার গড় কত? 80 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যার গড় কত? 80 এর থেকে 90-এর মধ্যে দুটি মৌলিক সংখ্যা আছে, একটা হচ্ছে 83 আর একটা আছে 89। এই দুটো যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, করলে কত হয়, 9 3 12, 2 হাতে 1, 8 একে 9 8 17। 172কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 172কে 2 দিয়ে ভাগ করলে সম্ভবত 172কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 86, অর্থাৎ 86 হবে সঠিক উত্তর, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 62 দাগের প্রশ্নে চলে যাব। একটি সংখ্যার বর্গের দ্বিগুণ যদি 18-এর ঘনক হয় তবে সংখ্যাটি কত? বর্গের দ্বিগুণ হচ্ছে 18-এর ঘনক হতে হবে। তাহলে এখানে বর্গের দ্বিগুণ মানে একটি সংখ্যার বর্গের দ্বিগুণ যদি 18-এর ঘনক হয় তবে সংখ্যাটি কত? বর্গের দ্বিগুণ 18-এর ঘনক, তাহলে বর্গের দ্বিগুণ মানে 54, যদি আমরা 54-এর স্কোয়ার করি তাহলে কত হবে, 2916। বলছে বর্গের দ্বিগুণ মানে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, তাহলে এখানে হবে 16 দিন 32, 6 দিন 12, 2 হাতে 1, 2 1 2 1 3, 9 দ্বিগুণে 18, 9 দিন 18 হাতে 1, 2 দিন 4 5। তো এখানে হচ্ছে 5832। এখন এটাই কিন্তু 18-এর ঘনক, 5832 হচ্ছে 18-এর ঘনক। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু 54। এর দেখা হবে সঠিক উত্তর। আমরা 63 দাগের প্রশ্নে চলে যাব। 63 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, এ বি সি এর যোগফল 3800 যদি এর মান বি এর 1/3 অংশ হয় আর বি এর মান সি এর 1/5 অংশ হয় তবে সি এর মান কত? তার এই অঙ্কটা কিন্তু খুবই সহজ অঙ্ক, এরকম অঙ্ক সহজেই আপনি সমাধান করতে পারবেন। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে বলছে এ বি সি এর যোগফল 3800, এর মান বি এর 1/3 অংশ, এর মান বি এর 1/3 অংশ, তাহলে এ সমান সমান b/3। বি এর মান কত বলেছে, বি এর মান সি এর 1/5 অংশ, বি সমান সমান সি এর 1/5 অংশ মানে c/5। আর সি এর মান কত, সি এর মানটা আপনাকে বার করতে বলেছে। এইবারে আমরা সি এর মানটা কীভাবে বলবো, সি এর মান কত, সি এর মানটা দেখি তো। সি এর মান যদি আমরা 3000 টাকা ধরি, সবসময় মনে রাখবেন এরও নিচে এই যে বি সমান সমান c/5 আছে না, তাহলে 5 দ্বারা বিভাজ্য এমন সংখ্যাটাই আপনার এখানে উত্তর হবে। তাহলে এটা কখনোই 5 দ্বারা বিভাজ্য না, তাই এটা উত্তর হবে না। এই তিনটির মধ্যে একটা হবে। সেক্ষেত্রে 3000 ধরলে আমরা কত পাবো, 5-এর সঙ্গে যদি 3000 টাকা যদি আমরা ধরি তাহলে আমরা পাবো হচ্ছে 3000কে 5 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করলে কত হবে, 5 6 30, আর এই দুটোর সঙ্গে বসে যাবে 600। এখন বির মান হয়ে যাচ্ছে 600, বি সমান সমান 600, বি সমান সমান 600 হলে বির জায়গায় আমরা 600 বসিয়ে দেবো। সেই ক্ষেত্রে এ সমান সমান কত হবে, 200। তাহলে এ সমান সমান 200, বি সমান সমান 600, আর সি সমান সমান কত হচ্ছে, সি সমান সমান 3000। তাহলে দেখুন 3000 আর 600 আর 200 যদি যোগ করেন তাহলে 3800 টাকাই হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু ঠিক থাকে। এবারে এটাই দেখুন, এর মান বি এর 1/3 অংশ, বি এর 1/3 অংশ 600 1/3 অংশ মানে 200 টাকা হবে। আর
বি এর মান সি এর 1/5 সি 3000 টাকা হলে তার 1/5 হবে বি এর মান 600 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে ডি দাগ। আমরা চলে যাবো 64 দাগের প্রশ্নে। 64 দাগের প্রশ্ন কী আছে, দুটি সংখ্যার অনুপাত আছে 9:7, গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত? তো দুটি সংখ্যার অনুপাত 9:7, ভালো করে বুঝবেন, দুটি সংখ্যার অনুপাত বলেছে 9:7, তাহলে দুটি সংখ্যার অনুপাত যদি 9:7 হয়, গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? তো আমরা যদি এখানে 9x আর 7x ধরি, তাহলে এই দুটি সংখ্যার গসাগু কত হবে? এক্স হবে, তাহলে এক্স সমান 19। তো বলেছে ছোটো সংখ্যাটা কত? তা 19কে 7 দিয়ে গুণ করুন, কারণ এই দুটোর মধ্যে ছোটো সংখ্যা তো 7, 7 19 কত হয়? 133। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু 133। 64 জায়গায় সঠিক উত্তর হবে কিন্তু ডি দাগ। 19কে 7 দিয়ে গুণ করলে কিন্তু 133 হয়। 19 কেন 7 দিয়ে গুণ করবো? কারণ এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে এক্স পাবো, তো এক্স এখানে বলেছে 19, তাহলে 7 19 133 একটা সংখ্যা, আর 19কে 9 দিয়ে গুণ করলে আরেকটা সংখ্যা, সেটা বেরিয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 65 জায়গার প্রশ্নে। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20 42 63 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে? এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আর এই অঙ্কগুলো সহজে সমাধান করা আর উপায় বিভিন্ন রকম আছে। তার মধ্যে একটা উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, দেখুন। 20 42 63 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকতে হবে। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা কী করবো? এগুলো আমরা কিন্তু লসাগু করবো। তো 2 দিয়ে লসাগু করলে 10 দিনও 20, আর 21 দিনও 42, আর 63 থেকে যায়। এখানে আমরা খুব সহজে কী করতে পারি? এখানে আমরা 21 দিয়ে ক্যালকুলেশন করতে পারি। 21 10টা থেকে যাবে, আর 21 আর 21 আর 3 21 63 হবে। 3 10কে 30, 30 দিনে 60, 60 আর 21 যদি আমরা গুণ করি, তাহলে কত হবে? 60 আর 21 যদি গুণ করি, তাহলে আমরা পেতে পারি, এখানে শূন্যটা বসে গেল, 6 6 6 দিনে 12, 1260। এ বলছে না, যে প্রতি ক্ষেত্রে এক অবশ্যই থাকতে হবে, তাই 1260 কিন্তু 20 42 63 দিয়ে ভাগ করলে মিলে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে মিলে যাবে, কিন্তু এক অবশ্যই থাকবে না। তাই 1260-এর সঙ্গে এক আমরা যোগ করবো, তাহলে হয়ে যাবে 1261। এর সঠিক উত্তর হবে কিন্তু 1261। বিদ্যা হবে সঠিক উত্তর। তো এখানে সঠিক উত্তর হবে বিদ্যা। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 66 দাগের প্রশ্নে চলে যাবো। 66 দাগের প্রশ্নটা কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলবো। তো 66 দাগের প্রশ্ন আছে, এটা বা এটা সমান সমান কত? তো এখানে আপনারা এটাকে কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি 32টাকে এরকমভাবে ভাঙাতে পারি। 32 2 16 দিনও 32, 2 8 দিনও 16, 2 4 দিনও 8, 2 দিনও 4। তো এখানে 1 2 3 4 5, অর্থাৎ এই দুটো 2 মিলে একটা 2, আমরা এখানে লিখছি দেখুন, দুটো 2 মিলে একটা 2, আবার এই দুটো 2 মিলে আরেকটা 2, তার মানে 2 দিনও 4। এটা ক্যালকুলেট করলে হয় 4√2, আর প্লাস 48 যদি আমরা করি, তাহলে কী হবে? 48টাকে যদি আমরা ভাঙাই, তাহলে এখানে 2 24 দিনও 48, 2 12 দিনও 24, 2 6 দিনও 12, 2 3 দিনও 6, তাহলে এই দুটো 2 এই দুটো 2, অর্থাৎ 4√3 হয়ে যাবে। এটা হয়ে যাবে 4√3। আর এখানে কত হচ্ছে? 8। তাহলে 8টাকে যদি আমরা ভাঙাই, তাহলে কী হবে? 2 দিনও 4, 4 দিনও 8, তার মানে 2√2 হয়ে যাবে। আর এই জায়গাটায় কত হবে? এই জায়গাটায় হবে প্লাস, এখানে হবে 4√3। তাহলে এখানে হিসাব করলে দেখুন, এখান থেকে আমরা এটা দিয়ে কাটতে পারি, কাটে এখানে একটা 2 থাকে, তাই এর 2 হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে 66 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো 67 দাগের অঙ্কে। 67 দাগের যে অঙ্কটা আছে, এইটা ভাগে এটা গুণ এটা যোগ এটা। তো আমরা সবার আগে কি করব? এরকম অঙ্ক থাকলে সরলকরণ নিয়মে করতে হয়। এখানে আমরা সেই বদমাইশ নিয়মে করব। প্রথমে আমরা ভাগ করব, তারপর গুণ করব, তারপর যোগ করব। ভাগ করলে কত হয়? 14 দিনও 28, 28 আর 8 হলে 36, তারপরে এখানে হয়ে যায় 84, 6 14 84, আর শূন্যটা বসে যায়, গুণ 16 যোগ 340। তো আমরা এখানে 16টার সঙ্গে 260 কী করবো? যোগ, এই গুণ করব। তো এটা গুণ করলে কত হয়? এটা গুণ করলে 6 16 96, 6 হাতে 9, 16 দিন 32 আর 9 41, অর্থাৎ 4160, আর এই 340 আমরা এখানে যোগ করে দেবো। যোগ করলে কত হয়? শূন্য করতে শূন্য, 4 আর 6 10, 10-এর শূন্য হাতে 1, 3 আর 4, 4 একে 5, আর এই 4টা বসে যায়, তাহলে 4500 হয়। তো 67 দাগের উত্তর দেখুন, এখানে কিন্তু 4500 নেই, তাই এর সঠিক উত্তর কোনোটিই নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 68 দাগের প্রশ্ন। 68 দাগের প্রশ্ন কী আছে দেখব। তো 68 দাগের এই প্রশ্নটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন, এগুলো আপনারা করবেন। 69 দাগের প্রশ্ন কী আছে দেখব। 69 দাগের প্রশ্ন আছে, 3টি সংখ্যার গড় 30, যদি একটি চতুর্থ সংখ্যা যোগ করা হয়, তবে 4টি সংখ্যার গড় হয় 40। চতুর্থ সংখ্যাটি কত? 3টি সংখ্যার গড় 30, 3 3 90, 4টি সংখ্যার গড় 40, 4 4 160। তাই 160-এর থেকে ওই 90 আপনি বিয়োগ করুন, তাহলে হয়ে যাচ্ছে কত? 70। এই 70টা কিন্তু চতুর্থ সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে 69 দাগের সঠিক উত্তর কী হবে? তো 69 দাগের সঠিক উত্তর হবে কিন্তু 70। দ্বিতীয় দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 70 দাগের প্রশ্নে। তাই 70 দাগের প্রশ্ন কী আছে দেখব। তো এখানে 70 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। একটি পরিবারের 5 জন সদস্যের গড় বয়স 24 বছর। যদি কনিষ্ঠ সদস্যের বয়স 6 বছর হয়, তবে কনিষ্ঠ সদস্যের জন্মের সময় পরিবারের সদস্যের গড় বয়স কত ছিল? তাহলে এখানে 5 জন সদস্য আছে, 5 24 কত হয়? 5 24 120 হয়। এখন বলেছে তাদের কনিষ্ঠ জনের বয়স হচ্ছে 6 বছর, তো 6 বিয়োগ করুন, তাহলে হয়ে যায়
14। এবার বলেছে যে তবে কনিষ্ঠ সদস্য জন্মের পর পরিবারের সদস্য জন্মের সময় পরিবারের সদস্যের গড় বয়স কত ছিল, তাহলে 6 বছর আগে ছিল কিন্তু 114 বছর তাদের সমষ্টি। এখন এখান থেকে একটা জিনিস আপনাকে বার করতে হবে, কারণ এখান থেকে 6 বছর চলে যাচ্ছে, তা 4 জনের কিন্তু 6 বছর চলে যাচ্ছে, তার মানে 4 ছক 24 বছর চলে যাচ্ছে। তো 114 থেকে 24টি বিয়োগ করতে হবে, তা 4 4 শূন্য, 4 4 মিলে শূন্য 2, আর কত হলে 11, 90 হয় এটা। তা 90 হলে এবার 90কে আপনি, এখানে বলছে পরিবারের সদস্যের গড় বয়স কত ছিল, 90কে 4 দিয়ে আপনি ভাগ করুন, তাহলে 4/88, 4/88, 88 আর 2 90, অর্থাৎ 2/4 হবে, 22 2/4, এটা কাটলে 1/2 হয়ে যাবে, সেক্ষেত্রে 22 1/2 হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। মানে 71 দাগের প্রশ্নে চলে যাবো। 71 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন আছে। একটি সমানুপাতির প্রথম, দ্বিতীয়, চতুর্থ পদটি যথাক্রমে 51, 108, তবে তৃতীয় পদটি কত? তাহলে এখানে আমরা কী করবো, 51 দেবো বাই 81 দেবো, এটা সমান সমান x/108 দেবো। এবার এটার সঙ্গে কী করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, তার মানে 108 গুণ 51, আর হচ্ছে আপনার এই 81টা নিচে বসে যায়, যেটা হবে সেটা আপনার এখানে উত্তর বার করতে হবে। তো এখানে আমরা যদি বার করি 3 17 51 করি, এখানে 3 27 81 বার করতে পারি, আর 27কে এটা দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 4 করতে পারি, তাহলে এখানে 4 17 68 করতে পারি। তো এর সঠিক উত্তর হিসেবে 68, তৃতীয় পদ হচ্ছে 68। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 71 দাগের প্রশ্ন হলো, 71 দাগের উত্তর হলো এর দাগ 68। আমরা 72 দাগের প্রশ্নে চলে যাবো। 72 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, 10 বছর আগে এর বয়স বিয়ের বয়সের অর্ধেক ছিল, যদি তাদের বয়সের অনুপাত 3:4 হয়, তবে তাদের বয়সের সমষ্টি কত বছর? এখানে বলছে 10 বছর আগে এ আর বিয়ের বয়সের অনুপাত আছে কত, 10 বছর আগে এর বয়স বিয়ের বয়সের অর্ধেক ছিল, তাহলে আমরা যদি এখানে বলছে যদি তাদের বয়সের অনুপাত 3:4 হয়, তাদের বয়সের সমষ্টি কত বছর? তো বয়সের সমষ্টি আমরা এখান থেকে বার করব। তো বয়সের সমষ্টি যদি আমরা বার করি তাহলে 3:4 আকারে বার করব। কীভাবে বার করব দেখুন, এই দুটো আমরা যোগ করব, যোগ করলে কত হয়, 4 3 7। এবার এই 7টা দিয়ে ভাগ করলে মিলে যায় এমন সংখ্যাটা তাদের সমষ্টি হবে। তার মধ্যে 35 আর 14 আছে। ঠিক আছে, আমরা আগে 35টা দেখব, বড়টা দেখে নিই। তাহলে এদের একজনের বয়স হবে কত, একজনের বয়স হবে, এই যে 3 আছে যার, তার বয়স হবে হচ্ছে, এখানে যদি 4 3 7 হয়, তাহলে 35কে 7 দিয়ে ভাগ করলে 5, তাই একজনের বয়স হবে 15, আরেকজনের বয়স হবে 20। এখন বলছে এটা কিন্তু বর্তমান 15 আর 20 চলছে। 10 বছর আগে, তাহলে 10 বছর আগে এর বয়স বিয়ের বয়সের অর্ধেক ছিল, তাহলে এ তো 15, তাহলে এ যদি 15 হয়, তাহলে 10 বছর আগে ছিল কত, 5। আর যদি বি যদি 20 হয়, তাহলে 10 বছর আগে কত ছিল, 10 বছর আগে ছিল 10। দেখুন এর বয়স বিয়ের বয়সের অর্ধেক ছিল, দেখুন বিয়ের বয়স তখন 10 ছিল, তার অর্ধেক ছিল। দেখুন কত সুন্দরভাবে মিলে গেল, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে 72 দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আমরা 73 দাগের প্রশ্নে চলে যাবো। 73 দাগের প্রশ্ন কী আছে দেখুন, 73 দাগের প্রশ্ন আছে এই যে এটার মান নির্ণয় করুন। তো আমরা এটার থেকে মান নির্ণয় করতে গেলে এটা সমান সমান আমরা এরকমভাবে লিখতে পারি, এখানে 81টা দিতে পারি, আর এখানে 1 2 3 4টির আগে দশমিক, তাহলে 1-এর পিঠে 4টে শূন্য করতে পারি। সেই ক্ষেত্রে আমরা 9/100 লিখতে পারি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে 9/100 পাবো। 9/100 কথার অর্থ হচ্ছে 0.09। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সঠিক উত্তর হবে 0.09, অর্থাৎ এর দেখা হবে সঠিক উত্তর। আমরা 74 দাগের প্রশ্নে চলে যাব। এই যে sec 17 ডিগ্রি আছে, এই sec স্কয়ার 17 ডিগ্রি আমরা এখানে লিখলাম, sec স্কয়ার 17 ডিগ্রি। এখান থেকে 1/tan স্কয়ার 73 ডিগ্রি, এখান থেকে আমরা বার করতে পারি tan স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস 73, মানে tan স্কয়ার 17 ডিগ্রি। আমরা এখানে tan স্কয়ার 17 ডিগ্রি করতে পারি এখান থেকে। তারপরে মাইনাস সাইন 17 ডিগ্রি আছে, মাইনাস সাইন 17 ডিগ্রি। এবারে sec 73 ডিগ্রি মানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, অর্থাৎ কোসেক 17 করতে পারি। তাহলে সাইন 17 ডিগ্রি, এটা সেকের পরিবর্তে কোসেক 17 ডিগ্রি করতে পারি। কোসেক COSEC, কোসেক 17 ডিগ্রি করতে পারি। তাহলে সাইন 17 ডিগ্রি আর কোসেক 17 ডিগ্রি লিখতে পারি। তাহলে সাইন 17 ডিগ্রি ইন্টু কোসেক 17 ডিগ্রি সমান সমান কী হয়, সাইন 17 ইন্টু কোসেক 17 মানে 1 হয়। তাহলে এখানে সেক স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 17 ডিগ্রি, এটা সমান সমান 1 হয়। আর কোসেক ইন্টু সেক, সাইন ইন্টু কোস, সাইন ইন্টু কোসেক, সাইন 17 ডিগ্রি ইন্টু কোসেক 17 ডিগ্রি, অর্থাৎ সাইন থিটা ইন্টু কস থিটা সমান সমান 1। তাহলে এখানে আমরা এই মাইনাসটা লিখতে পারি, সাইন 17 ডিগ্রি মাইনাস ট্যান সাইন স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 17 ডিগ্রি সমান 1, আর এই মাইনাসটা আমরা বসালাম, আর এই সাইন ইন্টু কসেক সমান সমান 1, তাহলে এখানে আমরা 1 দিলাম। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হয়ে যায় 0, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল কিন্তু আজকের এই প্র্যাকটিস সেটের অঙ্কের ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করবেন। ক্লাস যদি ভালো লাগে ক্লাসে একটি লাইক করবেন, এবং ক্লাসটি সবাই যদি দেখতে পায় তার জন্য শেয়ার করবেন। দেখতে থাকুন আর স্কুল, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।